তুমি যদি তোমার বাচ্চাকে বই পড়া শেখাতে চাও, দেন ইউ রিড বুক ফার্স্ট। এমন একটা স্মৃতি আপনি বাচ্চার সাথে তৈরি করছেন যেন সে সেটা পরবর্তীতে মনে করতে পারে। একটা আঙ্কেলের কাছে যাচ্ছে, একটা কিছু জুস খেয়ে ফেললো, সো এগুলো করে দেখা যায় যে বাচ্চাদের আসলে খাবার খিদাটাই চলে যায়। মায়েদের একটা কমপ্লেইন যে আমার বাচ্চাটা খেতে চায় না। 10 জন প্যারেন্টের মধ্যে 4 জন প্যারেন্টসই জানেন না যে তার বাচ্চা স্ক্রিনে অ্যাডিক্টেড। আমার বাচ্চা খায় না, এই বিষয়টা এই সামনে বলা যাবে না বাচ্চার সামনে। মেইন মিল নেয়ার আগে খাবারের ডিউরেশন বা গ্যাপ কতখানি হতে হয়? অনেক বাচ্চাই দেখা যায় যে ফ্রুটসটা পছন্দ করে, ভেজিটেবলস না খেতে চাইলেও ফ্রুটসটা পছন্দ করে। বাচ্চারা অনেক বেশি জেদি হয়, অনেক জেদ দেখায়। ধূমপান করে প্রিফ্রন্টাল কর্টেক্সে যত না ক্ষতি হয়, তার থেকে স্ক্রিন অ্যাডিক্টেড মানুষের আরও বেশি ক্ষতি হচ্ছে। মা পডকাস্টের সব ভিউয়ার্সকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। প্রত্যেক এপিসোডেই আমাদের একটা মেইন টার্ম থাকে, সেটা হচ্ছে আপনাদের গল্প আমরা বলবো। আজকেও তার ব্যতিক্রম নয়। প্রত্যেক দিন আমাদের সঙ্গে স্টুডিওতে বিভিন্ন ধরনের গেস্ট উপস্থিত থাকেন, যারা আপনাদের গল্পটা বা আপনাদের সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় সেটি তুলে ধরে। এবং আজকের এই পডকাস্টের টপিক আমরা ধরেছি হচ্ছে প্যারেন্টিং। কেননা মাকে যে মা হিসেবে গড়ে তোলে সেই সন্তানের ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তা করি যে প্যারেন্টিং ইজ এ গুড টাস্ক, বাট এটা যে কতটা ডিফিকাল্ট এবং এটার জন্য যে কতটা স্কিল আমাদেরকে নিজের অজান্তে আয়ত্ত করতে হয়, এটা আমাদের ধারণার বাইরে থাকে। তো আজকের এই প্যারেন্টিং টপিক নিয়ে কথা বলতে আমার সঙ্গে পডকাস্টে উপস্থিত আছেন সঞ্জিদা আপু। সরাসরি চলে যাবো আপুর কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো লাগছে আপনাদের সাথে এখানে উপস্থিত হতে পেরে। আমারও অনেক ভালো লাগছে, কারণ আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটু ডিফিকাল্ট। জি আপু, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের ভিউয়ার্সদেরকে যেন সবাই একটা ভালো একটা আইডিয়া, একটা নলেজ এখান থেকে নিয়ে যেতে পারে আজকে। নিঃসন্দেহে, কারণ এই যে আমরা যে বলি আমরা মাদের নিয়ে কাজ করতে চাই, বাট মা যে মা হিসেবে তার প্রথম আবির্ভাব, সেটা কিন্তু সন্তানের মাধ্যমে, এবং সন্তানই মূল একটা বিষয়। যে কিছু হলে আমরা মাকে দোষারোপ করি যে তোমার সন্তান ভালো হয় নাই, তোমার দোষ। ক্রেডিটটাও মাকে দেই। হ্যাঁ, আমরা ক্রেডিটটাও মাকে দেই। ইট ডিপেন্ডস যে ক্রেডিটটা আসলে কাকে দিব। তখন ফ্যামিলির সবাই খুব চলে আসে, কিন্তু দোষারোপ করতে আমরা মাকেই বেশি পছন্দ করি। এবং এটা খুব বাজে একটা রুল আমরা ডেভেলপ করে ফেলেছি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট প্যারেন্টিংয়ে যাই। প্যারেন্টিং নিয়ে যেহেতু আপনি কাজ করছেন, তো আপনার কাছে কি মনে হয় প্যারেন্টিংয়ের একদম প্রথম ধাপ কোনটা হওয়া উচিত? প্যারেন্টিংয়ে একদম প্রথম ধাপ হচ্ছে অ্যাট দ্য টাইম যখন একটা মা কনসিভ করে, যখন তার সন্তানটা তার গর্ভে আসে, তখন থেকে কিন্তু তার মা হওয়ার যাত্রাটা শুরু হয়ে যায়। নেভার এন্ডিং একটা যাত্রা। সে যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত কিন্তু সে মা থাকছে। তো তখন থেকে শুরু হয়ে যায়, তখন থেকে নিজের টেক কেয়ার করা, নিজের ইমোশনালি টেক কেয়ার করা, স্পিরিচুয়াল টেক কেয়ার করা, এই জিনিসগুলো কিন্তু তখন থেকে শুরু হয়। আর যখন একটা সন্তান তার মানে সুস্থ সবলভাবে জন্ম হয়, তারপর থেকে শুরু হয় সন্তানের লালন পালনের দায়িত্ব, সন্তানকে বেড়ে ওঠানোর দায়িত্ব। এক একটা স্টেজে এক এক রকমের দায়িত্ব পড়ে মায়েদের। একদম নবজাতক শিশুর এক রকমের টেক কেয়ার হয়, একটু যখন বড় হয় তার ডিমান্ডস অন্যরকম থাকে, তখন তার একরকম টেক কেয়ার হয়। ইভেন টিন এজে গেলে, অ্যাডাল্টহুডে গেলে, তখনও কিন্তু খুব ডিফারেন্ট একটা আপনার টেক কেয়ারের প্রয়োজন হয়। বাট আপনার একটা সন্তানের প্রত্যেকটা বয়স একটা মার প্রয়োজন হয়। হয়তো ছোট শিশু, নবজাতক শিশুটা, সে হয়তো একদম বিছানায় শুয়ে বসে থাকছে, তখন তাকে খাওয়া, তার পটি ক্লিন করা, এভরিথিং মাকে করতে হয়। একটা বড় হয়ে গেলে যখন সে টিনেজে চলে যায়, তখন তার প্রয়োজন হয় না। কিন্তু ইমোশনালি সাপোর্টটা মাকে সে নবজাতক থেকে শুরু করে অ্যাডাল্টহুড পর্যন্ত অল দ্য টাইম দিতে হয়। অ্যাডাল্টহুড বলবো কি না, সব সময় মাকে প্রয়োজন হয়। কারণ একটা সার্টেন টাইম থেকে যখন আমরা বড় হয়ে যাই, পরিবার ছেড়ে আমরা আমাদের কাজে অনেক বেশি মনোযোগী হয়ে পড়ি, তখনও আমাদের মনে হয় ইস, আম্মু যদি থাকতো, মা যদি থাকতো। আর একটা ফিলিংস এমন একটা থাকা উচিত একটা মায়ের একটা সন্তানের সাথে, যে না, আমি সবসময় তোমার জন্য আছি, যত দূরেই আছি আমি সবসময় তোমার জন্য আছি। তো এই প্যারেন্টিং নিয়ে কথা হচ্ছিল, আমরা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে যাব, কিন্তু যেহেতু মা দিয়ে আমরা শুরু করেছি, আমরা মায়ের টপিকটা একটু ক্লোজ করতে চাই। সেটা এটা দিয়ে যে এই প্যারেন্টিংয়ের বিভিন্ন ধাপে মায়েরা দেখা যায় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, বা দেখা যায় মারা অনেকটা সময় না এটা চিন্তা করতে থাকে যে আশেপাশে এত জ্ঞান দিতে থাকে মানুষ, যে মা একটা সময় চিন্তা করে যে মেবি আমি আমার বাচ্চার সঠিকভাবে বেড়ে ওঠায় সাহায্য করতে পারছি না, বা কোনো না কোনো জায়গায় হয়তো বা আমি ব্যর্থ। সেক্ষেত্রে কি বলবেন? এটা আপু মানে আমাদের প্যারেন্টিংয়ের সবচেয়ে কম আলোচনা করা হয় এই বিষয়টা নিয়ে, দ্যাট ইজ মম গিল্ট। মম গিল্ট, হ্যাঁ। মানে একজন মা সে মনে করতে থাকেন যে আমি বুঝি ইনাফ করছি না, বা আমি যা করছি আমার ডিসিশনটা বুঝি ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইভেন
বিশেষ করে ওয়ার্কিং মাদার আছেন যারা, তারা এই জিনিসটা খুব বেশি ফেস করেন যে আমাকে বাচ্চাকে রেখে কাজ করতে যেতে হচ্ছে। আমি এখন এরকমও দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, আমি যে মায়েদের সাথে কাজ করছি, অনেক হোম মেকার মায়েরাও এই মম গিল্টে ভুগেন। কেমন, তারাও মনে করেন যে সংসারে কাজ করতে করতে আমি তো আমার সন্তানের টেক কেয়ার করতে পারছি না, হয়তো আমি একটু বেশি স্ক্রিন তাকে দিয়ে দিচ্ছি, বা আমি তাকে খাওয়াতে পারছি না। এই ধরনের যেই গিল্টি ফিলিংসগুলো হয় মায়েদের মধ্যে, একটা অপরাধ বোধ কাজ করে, সেটাই হচ্ছে মম গিল্ট। ইভেন আপু আমি শেয়ার করি, আমি নিজেও এই মম গিল্টে ছিলাম। এটা কি একটা সাইকোলজিক্যাল বিষয় যে সব প্যারেন্টের মধ্যে কম বেশি থাকে? মায়েদের মধ্যে, হ্যাঁ, মায়েদের মধ্যে কম বেশি এটা দেখা যায়। কারণ যেটা হয় যে আমরা তো আসলে যখন নতুন নতুন মা হই, আমরা তো আসলে বুঝতে পারি না হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। তো তখন আবার দেখা যায় যে ট্র্যাডিশনাল প্যারেন্টিং, যেটা আশেপাশে মানুষ অনেক কথা বলে, বাচ্চার নানু একটা কথা বলছে, বাচ্চার দাদু একটা কথা বলছে, আশেপাশে প্রতিবেশী একটা কথা বলছে, এরকম অনেক রকমের মানে কি বলবো যে ডিস্ট্রাকশনস আসতে থাকে, কথা আসতে থাকে, কোনটা আপনি পিক করবেন, কোনটা আপনি পিক করবেন না, কোনটা আসলে বাচ্চাকে খাওয়ানো ঠিক, কোনটা সময়টা আসলেও বাচ্চাকে মানে আপনার ইমোশনাল সাপোর্টটা বেশি দেওয়া দরকার। এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। আমি যেটা বলছিলাম, আমি নিজেও মম গিল্টে ভুগতাম। আই ইউজ টু ওয়ার্ক, হ্যাঁ, আমার বাচ্চা হওয়ার আগে আমি কাজ করতাম, তো তখন আমার মধ্যে মম গিল্টটা কাজ করতো। তো যাই হোক, আমি জব ছেড়ে দিলাম, কিন্তু জব ছেড়ে দেওয়ার পরেও যে আমি খুব ফ্রি হয়ে গেলাম, আমি একদম খুব ভালোভাবে আমার বাচ্চা টেক কেয়ার করতে পারছি, সেই জিনিসটা কিন্তু আমি ফিল করতে পারতাম না। অ্যাট দ্যাট টাইম আমার মধ্যে তখনও এই মম গিল্টের ফিলিংসটা কাজ করতো, মনে হচ্ছে যেন আমি ঠিকমতো টেক কেয়ার করতে পারছি না। আমার এখন বাচ্চার বয়স আলহামদুলিল্লাহ 4.5 বছর, তো যখন আরেকটা আর্লি স্টেজে ছিল তখন আমার মধ্যে এই জিনিসটা কাজ করতো। তো তখন থেকে আমি একটু সার্চ করা শুরু করলাম, আমি বিভিন্ন কোর্সেস করা শুরু করলাম। তো যা জানলাম আসলে এই জিনিসটা সবার সাথেই হয়, ইভেন আমি আরও এক্সপিরিয়েন্স থেকেও দেখছি যে সবার সাথেই হয় এটা, অনেকে এটা বলছে। তো এইখানটা একটু ব্যালেন্স করাটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ হচ্ছে কিছু কারণ থাকে। একটা কারণ হচ্ছে যে আমাদের সমাজের কিছু আনএক্সপেক্টেড আনরিয়ালিস্টিক কিছু এক্সপেকটেশনস থাকে মায়েদের উপর। হ্যাঁ, সামাজিক কিছু আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস থাকে। কেমন, যে তুমি মা হয়েছো, তোমাকে সবসময় সব কিছু করে রাখতে হবে, তুমি ওয়ার্কিং মা হয়েছো, তারপরও তোমাকে বাসায় এসে রান্না করতে হবে, বাচ্চা টেক কেয়ার করতে হবে, বাচ্চা পড়াশোনা খেয়াল রাখতে হবে, এভরিথিং ইউ হ্যাভ টু ডু। আবার তুমি হোম মেকার হয়েছো, বাসায় কাজ করছো, তারপরেও তোমাকে বাসা টিপটপ রাখতে হবে, তোমার বাসায় সারাদিন থাকো, তারপর তোমার বাসা অগোছালো হয়ে থাকে কেন? সো তখন মায়ের মধ্যে কাজ করে যে তাহলে আমি কি করব, বাচ্চাকে কি আমি খেলতে দিব না? বাচ্চা তো খেলবে, খেলতে গেলে তো ঘর নোংরা হবেই, তখন কি করবো? আচ্ছা, তাহলে ঘর যদি আমি পরিষ্কার রাখি, বাচ্চাকে যদি আমি খেলতে না দিই, তাহলে কি আমি স্ক্রিন দিয়ে রাখবো? সো এই যে এরকম কনফিউশনগুলো, এগুলো থেকে মানুষের মধ্যে, মায়েদের মধ্যে নিজেদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়। হ্যাঁ, ইভেন অনেক মায়ে এখন এমনও দেখা যায় যে একটা রুল সেট করতে গেলেও একটা মানে গিল্টি ফিলিংসে ভুগে আমাদের মধ্যে, যেটা দেখা যায় যে আচ্ছা, আমি কি বাচ্চার সাথে বেশি করা হয়ে যাচ্ছি, আচ্ছা এটা কি ওর জন্য বেশি ক্ষতি করে ফেলছি, বা এই যে একটা মানে ব্যালেন্স করা। হ্যাঁ, এক জায়গায় তো আপনাকে বাউন্ডারি সেট করতে হবে, আবার কিছু ক্ষেত্রে আপনাকে ফ্লেক্সিবিলিটিও দিতে হবে, কোথায় করবেন এই জিনিসটা যে বুঝতে পারা, এগুলোর জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের এই মম গিল্টের কাজ মানে ফিলিংসটা হয়। আবার আমি একটু অ্যাড করব যে সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা ইমেজ ক্রিয়েট করতে হয় পারফেক্ট মাদার হিসেবে। ধরেন যে আপনি কোনো একটা গ্যাদারিংয়ে গেছেন, ওখানে দেখছেন যে আপনার একটা মেয়ে বাবু খুব সুন্দর করে সে চুল টুল টাই আপ করে আসছে, আপনার বাচ্চাটা করতে চায় না, বা আপনার বাচ্চাটা ফর্মাল ড্রেস পরতে চায় না, ক্যাজুয়াল ড্রেস পরে, এইটা নিয়ে আমরা একটা গিল্টি ফিলিংসে ভুগি। আহারে, ওর বাচ্চাটা পারে, ওর মা করতে পারে, ওর মা সকালে ঘুম থেকে উঠে করতে পারে, আমি করতে পারছি না। তো বা সোশ্যাল মিডিয়ায় যে একটা ইমেজ আমরা দেখি যে অমুকের বাচ্চা পাচ্ছে, তুমুকের বাচ্চা পাচ্ছে, আমরা নিজেটা পারছি না। সো এই জিনিসগুলো একটা স্ট্রেস দেয় মায়েদেরকে। তো ওইখান থেকে সব কিছু মিলিয়ে মম গিল্ট একটা কাজ করে, প্লাস ফ্যামিলি প্রেশার তো একটা থাকেই, যেটা বলছিলাম যে ও পারছো না কেন, এটা করছো না কেন, আপনি যেটা প্রথমে বললেন যে দোষারোপগুলো মায়েদেরকে করতে হয়। তো ওইখান থেকেই মম গিল্টের এটা আসে। আমি এই মম গিল্ট সম্পর্কে আরেকটু জানতে চাই। যেমন আপনি আপনার এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন, অ্যাট দ্য সেম টাইম আপনি বাকিদেরকে কাউন্সিলিং করছেন, আবার সেম ফ্রেজের মাঝখান দিয়ে আপনিও গিয়েছেন। আপনার মম গিল্ট থেকে বের হওয়ার পিছে আপনি কি, আপনার সাইকোলজি কিভাবে কাজ করেছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি প্রথমে একটু শুকর গুজার করব আমার রবের কাছে, কারণ উনি আমাকে সামর্থ্য দিয়েছেন যে আমি একজন ভালো ইন্টারন্যাশনাল একজন কোচের কাছে নিজেকে সারেন্ডার করতে পেরেছি, আমি শিখতে পেরেছি, আমি এখানে একটা স্কিল শিখেছি, যে স্কিলটার জন্য আমি আজকে সার্টিফাইড। তো আলহামদুলিল্লাহ আমার সেই সামর্থ্য আল্লাহ দিয়েছেন আমাকে। তো ওইখান থেকে আমি শিখেছি যে আসলে কিভাবে মম গিল্ট থেকে বের হওয়া যায়।
হ্যাঁ, তার মধ্যে কিছু টেকনিক্স আমি ফলো করতে পেরেছি, যেমন যেই কাজটা আমি যখন করছি তখন সেটাই করছি। আইদার যদি আজকে আমার এটা মনে একটা ট্রিক্স মমদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা একটা টুলস যে Okay. আপনি তো সব জায়গায় উপস্থিত থাকতে পারবেন না। আপনি যখন অফিসে থাকবেন তখন তো আপনার অফিসের কাজ করতে হবে। ইভেন আপনি যখন বাসায় থাকেন, আমি আপনাকে একটা কথা বলি, আমরা যখন মহিলারা কিন্তু অনেক বেশি মাল্টিটাস্কিং করি। যেমন ধরেন আপনি একটা ডিম পোচ করতে গেছেন, আপনি ডিম পোচও করবেন, আপনি সাথে সাথে আপনার বাচ্চা খাচ্ছে কিনা সেটাও দেখতে চাচ্ছেন, আপনি আপনার বুয়াকেও ইনস্ট্রাকশন দিচ্ছেন, আবার কলিং বেল বাজে যদি ডেলিভারি ম্যান আসে তাকেও আপনি ম্যানেজ করছেন বা অন্য কিছুও করছেন। কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু এটা করতে পারে না। হ্যাঁ, একটা পুরুষ মানুষকে যদি আপনি বলেন আপনাকে একটা ডিম্পোচ করতে হবে, সে সব দরজা জানালা সব কিছু লাগে একটা ডিম্পোচই করবে, আর কোনো দিকে কিন্তু সে করবে না। হ্যাঁ, ফোকাস। তো একটা মা, ইভেন আপনি যদি ওয়ার্কিং ওম্যানের কথাও বলেন, মায়ের মাথায় তো সবসময় থাকে যে তার বাচ্চা আছে। হ্যাঁ, সে অফিসেও আছে, সে হয়তো কোনো মিটিং আছে, কোনো প্রজেক্টের কাজে আছে, হঠাৎ তার একটা বাচ্চার স্কুল থেকে একটা ফোন আসলো বা বাসা থেকে একটা ফোন আসলো বা ডে কেয়ারে যেখানে তার বাচ্চাকে সে রেখে আসছে সেখান থেকে একটা কল আসলো, তখন কিন্তু তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করতে থাকবে। আরে কী হলো একটা টেনশন কাজ করতে থাকবে। সে যদি শুনে যে আমার বাচ্চাটা ডে কেয়ারে গিয়ে ব্যথা পেয়েছে বা নানুর কাছ থেকে থাকতে ঘাট থেকে পড়ে গেছে, সেই একটা মানে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। সে কিন্তু পূর্ণ মনোযোগ দিয়ে অফিসের কাজটা কিন্তু সে করতে পারবে না। সো এই বিষয়গুলো থাকে যে মায়েদের মধ্যে খুব বেশি মাল্টিটাস্কিংয়ের একটা বিষয় থাকে, এর জন্য মায়েরা খুব দ্রুত বার্ন আউটও হয়ে যায়। যে মানে যে বার্ন আউটের যে ফিলিংসটা, যে অস্থিরতা লাগা, কিছু করতে ভালো না লাগা, এত কিছু করার পরে আর কি। আমাদের তো ব্রেনের ক্যাপাসিটি তো লিমিটেড, তো সব কিছু যদি আমরা ওখানে দিতে থাকি তখন তো সে আসলে ঠিকমতো ফাংশন করতে পারে না আমি যদি বলি। তো দেখা যায় এই বার্ন আউটের ফিলিংসটা হয়। তো সেখান থেকে বের হওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকা। আপনি যখন যেই কাজটাই করছেন পুরোটা ফোকাস সেখানে দিয়েই করেন। হ্যাঁ, এটার জন্য একটু প্র্যাকটিস করতে হয়, সম্ভব হয় না। যে আমি যেটা বললাম যে একটা ডিম পোচ করতে গেলেও একটা মাকে দুনিয়ার দিকে খেয়াল রাখতে হয়। আপনি যখন একটা কাজ থেকে আরেকটা কাজের ট্রানজিশনে যাচ্ছেন তখন একটু ব্রিদিং করেন, ওকে আমি একটু রিল্যাক্স হই, তারপর আমি আমার বাচ্চাটাকে একটু খাওয়াতে যাই, বা ওকে আচ্ছা একটা মেসেজ আসছে আমি একটু রিল্যাক্স হই, আমি তারপর এটাকে রেসপন্ড করি। মানে কয়েক সেকেন্ড নিজেকে দেওয়া একটু পজ করা। আর ইভেন আমি প্রেফার করি যে আমরা যদি সকালে উঠে ফজরের সলাতের পরে কিছুটা সময় যদি একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি, একটু ব্রিদিং প্র্যাকটিস করতে পারি, নিজেকে একটু রিল্যাক্স করতে পারি, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারি, সো এই জিনিসগুলো তখন এই আমাদেরকে প্রেজেন্ট মোমেন্টে থাকতে অনেক হেল্প করে। এটা একটা ট্রিক্স হচ্ছে আপনার মম গিল্ট থেকে বের হওয়া। আরেকটা হচ্ছে যে আপনার ওয়ার্ক স্পেসটাকে আপনি একটু সুন্দর করে সাজিয়ে রাখেন। আপনি যদি এখন তো অনেক এমনও হয় যে হোম অফিস করতে হয়, হোম অফিস করেন বা আমরাও যেরকম কাজ করি আমি পুরোটাই বাসাতে থেকেই করি। সো আমার একটা কর্নার আছে যেখানে আমাকে মানে যেখানে গেলে আমি বুঝবো যে আমার এখানে কাজের মোড আসতে হবে। তো এরকম একটা সুন্দর একটা আপনার নিজের মতন একটা কর্নার রাখেন। ইভেন আপনি যদি কিচেনেও কাজ করেন, আপনি কিচেনটাকে নিজের মতো করে সাজান। এখন তো কিচেন সাজানোর অনেক ভ্যারাইটিস জিনিসপত্র আমরা দেখি ফেসবুকে পাওয়া যায়। তো এরকম দিয়ে নিজের মতন করে একটু সাজান। এই জিনিসগুলো হচ্ছে নিজের উপর ইনভেস্ট করা, যে আমি এই জায়গাটা অনেকটা সময় কাটাচ্ছি, আমার যেন একটু ভালো লাগে। হ্যাঁ, এটা হচ্ছে মানে অনেকটা সেলফ কেয়ারের মতন একটা বিষয়। তো এই জিনিসগুলো আমরা কিন্তু মম গিল্ট থেকে বের হওয়ার জন্য কাজে লাগাতে পারি। আমি কোনো একটা জায়গাতে একটা সাইকোলজিক্যাল টার্মস পড়েছিলাম যে এইসব ক্ষেত্রে ফাঁকা জায়গা বা সবুজ রং অনেক বেশি কাজে লাগে। মানে যদি আমরা কোনো ফাঁকা জায়গায় বসে থাকি, স্পেশালি মায়েরা যে থাকে না, আমরা কাজের প্রেশারে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তখন খুব ক্লামজি জায়গার মধ্যে না থেকে ফাঁকা জায়গার মধ্যে ওই যে আপনি যেটা বললেন যে মাইন্ড ফ্রেশ রাখার যে বিষয়টা, এটা খুব বেশি কাজে লাগে। আচ্ছা, আর কোনো টুলস কাজে লাগতে পারে মম গিল্ট থেকে বের হতে? হ্যাঁ আপু, আরেকটা খুব গুরুত্বপূর্ণ টুলস যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। হ্যাঁ, একদম ধরে যে আমি অফিস থেকে এসে এতটুকু সময় আমার বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো মাস্ট, বা আমি সপ্তাহে 1 দিন 2 দিন বাচ্চার সাথে ফুল ডে তার পছন্দ মতো, সে আমার বাচ্চা যা করতে পছন্দ করে সেগুলো নিয়ে আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আমি এখানে একটু বলি কোয়ালিটি টাইম মানে কি। কোয়ালিটি টাইম মানে এমন না যে আপনি আপনার মতো ব্যস্ত আছেন, আপনার বাচ্চা আপনার মতো ব্যস্ত আছে, এমন একটা সময় কোয়ালিটি টাইম হবে সেটা হচ্ছে যে আপনারা দুজন একসাথে এঙ্গেজ আছেন। হ্যাঁ, বাচ্চা এমন একটা স্মৃতি আপনি বাচ্চার সাথে তৈরি করছেন যেন সে সেটা পরবর্তীতে মনে করতে পারে। ধরেন আপনি কোনো একটা উইকেন্ডে কোনো একটা রিসর্টে গেলেন, টাকা পয়সা বেশ খরচ করে একটা লাক্সারি একটা রিসর্টে গেলেন, কিন্তু সেখানে গিয়ে যদি আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেশন না করেন, নিজেদের মধ্যে এঙ্গেজমেন্ট না রাখেন, তাহলে সেটা কিন্তু আপনাদের কোয়ালিটি টাইম হবে না। আপনি ফোন নিয়ে ব্যস্ত হলেন, বাচ্চাকেও টিভি ধরিয়ে দিলেন, বা বাচ্চা নিজের মতন প্লে জোনে খেলছে, আপনি দূরে থাকলেন,
সেটা হবে না। আপনি যতটুকু সময় থাকছেন সেই কোয়ালিটি টাইমটা এনশিওর করেন। আর প্রতিদিন বাচ্চার সাথে 10 থেকে 15 মিনিট আপনি কোয়ালিটি টাইমটা স্পেন্ড করেন, তখনই মম গিল্টটা একটু কমবে। যে আমাদের মনে হয় যে আমি হয়তো সন্তানকে ঠিকমতো সময় দিচ্ছি না। আপনি পুরাটা দিন না দিয়ে আপনি বাচ্চাকে 15 থেকে 20 মিনিট যতটুকু সময় দিচ্ছেন তার পছন্দ মতন, মানে ওটাকে বলেন যে আপনি তার টাইম, মানে ধরেন আমার বাচ্চার নাম হচ্ছে ইক্তিদার, আমি ওকে বলি নাও ইটস ইক্তিদারস টাইম, ও যা এখন যা পছন্দ করবে সেটাই হবে, ও যা খেতে পছন্দ করবে সেটাই ওকে দিব, বা ও যেটা খেলতে পছন্দ করে। তো এইভাবে আমরা আর কি বাচ্চার সাথে manage বাচ্চা করতে পারি। হয়ে হ্যাঁ, ইয়ে বাচ্চার করার সাথে যে বাচ্চা বিষয়। হয়ে রেগুলার একটা কোয়ালিটি টাইম রাখা, এটা বাবা মা দুজনের জন্যই খুব প্রয়োজনীয় একটা বিষয়। ওকে, তো এই ছোট ছোট এই টুলসগুলো আসলে আয়ত্ত করার মাঝে আমাদের মধ্যে ওই মম গিল্ট ফিল থেকে জি। বের হওয়া পসিবল হবে। জি আপু। তো এখন যেই সময়টা আমরা অনেক বেশি ডিজিটালাইজড, আমরা অনেক বেশি গ্যাজেট ফ্রিক, আর এই জিনিসটা আমরা যদিও এটা বলে যে তুমি যদি তোমার বাচ্চাকে বই পড়া শেখাতে চাও দেন ইউ রিড বুক ফার্স্ট, বিকজ বাচ্চারা অনুকরণ প্রিয়, তোমাকে দেখে শিখবে। তো এখনকার জেনারেশন বা এখনকার সময়টা এরকম, আমরা যতই চাই আমরা গ্যাজেট ছাড়া থাকতে পারবো না, এদার ইটস টিভি অর মোবাইল অর ল্যাপটপ, ইট ক্যান বি এনিথিং। সেক্ষেত্রে বাচ্চাদেরকে একদম ছোট বয়সে, বাচ্চারা খেতে চায় না, আমরা ফোন দিয়ে দিই, আমরা ওই যে কাজ যত সহজে করা যায় আর কি, এই বিষয়টা নিয়ে আই গেস সব মায়েরাই জানতে চাইবে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? আচ্ছা আপু, প্রথমে একটু বলি, হ্যাঁ স্ক্রিনটা আমাদের সন্তানেরা এখন এমন একটা প্রজন্মে বড় হচ্ছে যে স্ক্রিনটাকে আপনি একেবারে এলিমিনেট করতে পারবেন না। আপনি যেটা বললেন, আমরা নিজেরাও এখন অনেক বেশি স্ক্রিনে কাজও করছি, আবার অনেকটা লেজার টাইমও আমরা স্পেন্ড করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে মানে ফোনের উপর আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট, আমাদের ইমেইল চেক করতে হয়, যারা অনলাইনে কাজ করেন তাদের কমেন্টসে রিপ্লাই দিতে হয়, না হলে বা মেসেজে রিপ্লাই দিতে হয়, না হলে অর্ডারটা চলে যাবে। তো এরকমের কিছু বিষয় কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করছি। এবার আসি বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের স্ক্রিন অ্যাডিকশনটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। কখন বুঝবো যে বাচ্চারা স্ক্রিনে অ্যাডিক্টেড? যখন দেখবেন যে আপনার বাচ্চা বেশিক্ষণ সময় স্ক্রিন ছাড়া থাকতে চায় না। হ্যাঁ, একদম দেখা যাচ্ছে যে সে দিনে 4 থেকে 5 ঘন্টার বেশি স্ক্রিনে থাকছে, স্ক্রিনটা আপনি যদি নিয়ে নিচ্ছেন, সে খুবই মানে আক্রমণাত্মক একটা বিহেভিয়ার করছে, এরকম একটা বিষয় হয়। আমি আপনাকে একটা তথ্য দিতে চাই। 2023 সালে বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে একটা গবেষণা হয়েছে। সেই গবেষণায় উঠে এসেছে সেখানে 400 বাচ্চার উপর, 400 প্রি স্কুলার বাচ্চা, মানে 3 থেকে 5 বছর বয়সী যে বাচ্চারা, তাদেরকে নিয়ে একটা গবেষণা করা হয়েছে। ওখানে বলা হয়েছে, করে দেখা হয়েছে গবেষণায়, যে প্রি স্কুলার বাচ্চা যারা মানে এখনও স্কুলে যাওয়াই শুরু করেনি, তাদের মধ্যে থেকে 86% বাচ্চা স্ক্রিনে অ্যাডিক্টেড। 86% অ্যাডিক্টেড। হ্যাঁ, রাইট, অ্যাডিক্টেড। তার মধ্যে 29% সিভিয়ার, মানে অতিরিক্ত, ওদের মানে অবস্থা এখন অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। এবং 10 জন প্যারেন্টের মধ্যে 4 জন প্যারেন্টসই জানেন না যে তার বাচ্চা স্ক্রিনে অ্যাডিক্টেড। প্রি স্কুলার বাচ্চাদের মধ্যে, মানে চিন্তা করতে পারেন তারা ধরেই নিয়েছে এটা একটা মানে স্বাভাবিক বিষয়, ক্যাজুয়াল একটা বিষয়। তারপর আপনি যেটা বললেন যে খাওয়ার সময় স্ক্রিন দেওয়াটা এখন খুব নর্মাল একটা বিষয় হয়ে গেছে। সবার বাচ্চা খাচ্ছে, আমিও দিচ্ছি, স্ক্রিনটা দিচ্ছে, আমার বাচ্চা গুপ গুপ করে খেয়ে ফেলছে প্লেট ভর্তি খাবার নিয়ে। তো এইটা আসলে যে কি মারাত্মক একটা ক্ষতি করে, এটা আসলে একটু প্যারেন্টসদেরকে বোঝা দরকার। আই হোপ আমি আপনাদের এই প্রোগ্রাম থেকে কিছুটা বুঝাতে পারবো। আমি প্রথমে একটু বলি যে স্ক্রিনের অ্যাডভার্স ইফেক্টটা কি। আমাদের ব্রেনে একটা পার্ট থাকে প্রিফ্রন্টাল কর্টেক্স, এই সামনের পার্টটা। এইটা কিসের জন্য? তাই আপনার ডিসিশন মেকিং, ফোকাস অ্যান্ড অ্যাটেনশন, আপনার ইম্পালসিভিটি কন্ট্রোল, এই জিনিসগুলোর জন্য আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সটা আপনার স্ক্রিন থেকে, মানে মোবাইল বা ট্যাব বা ল্যাপটপ যেটাই বাচ্চা দেখছে, সেখান থেকে একটা ব্লু রে আসে। তো সেই ব্লু রেটা কিন্তু আমাদের চোখে যেমন ক্ষতি করছে, আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সকেও কিন্তু অনেক ক্ষতি করছে। ইভেন একটা গবেষণায় দেখা গেছে যে ধূমপান করে প্রিফ্রন্টাল কর্টেক্সে যত না ক্ষতি হয়, তার থেকে স্ক্রিন অ্যাডিক্টেড মানুষের আরও বেশি ক্ষতি হচ্ছে। সো ডিরেক্ট ব্রেইনে এফেক্ট করছে। হ্যাঁ, এমন না যেটা সেল ড্যামেজ করে দিচ্ছে, এটা জাস্ট আপনার মানে হাইপার অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে। কারণ সে যখন স্ক্রিনে কার্টুন দেখছে বা যাই হোক যেটাই দেখছে, গেম খেলছে, সে তো প্রচুর এক্সাইটমেন্ট নিচ্ছে, কনজিউম করছে। এই এক্সাইটমেন্ট তো সে আর অন্য কোথাও পাচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে যে বাচ্চারা স্ক্রিনে ঘন ঘন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সে থাকতে পারছে না স্ক্রিন ছাড়া। তারপর চোখের সমস্যা হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার। তারা রাতে অনেক দেরি করে ঘুমাচ্ছে, সকালে দেরি করে ঘুম থেকে উঠছে। যে আগেকার বিষয় যেটা ছিল, আমরা যে সকালে তাড়াতাড়ি উঠে পড়তে বসবো, স্কুলে যাব, সেই বিষয়টা আস্তে আস্তে মানে কমে আসছে, বা ভ্যাকেশন থাকলে তো আরও বেশি হয়ে যায় এরকম একটা বিষয়।
তো এটা এটা একটা বড় প্রবলেম। আর হচ্ছে যে স্পিচ ডিলে এখন অনেক দেখা যাচ্ছে আপু, হ্যাঁ, যে আপনি দেখবেন যে কথা বলতে চায় না হ্যাঁ কথা বাচ্চারা। বলতে দেরি হয়। হ্যাঁ, এইটার একটা অন্যতম কারণ হচ্ছে এই স্ক্রিনের অ্যাডিকশন। এটা বাবা মায়েরা না অনেক সময় বুঝতে চায় না। ওনারা অনেক আর্লি স্টেজ থেকেই যে খাওয়ানোর জন্য বাচ্চাকে স্ক্রিন দিয়ে দেন। তো স্ক্রিন দিলে কি হয়, ও তো ওখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখছে, কখনো ইংলিশ আসছে কার্টুনে, কখনো বাংলা আসছে, ইভেন রাশিয়ানও আসছে, অন্য ভাষাও কিন্তু এখন চলে আসছে। আর বাসায় হয়তো সে একটা ল্যাঙ্গুয়েজ শুনছে, বাংলা শুনছে। সো বাচ্চাটা 2 বছর থেকে যখন সে কথা বলা বা 1.5 বছর থেকে যখন সে কথা বলতে স্টার্ট করে, ও তো কনফিউজড হয়ে যায়, আমি কোন ভাষাটা পিক করব। আমি টিভিতে বা ল্যাপটপে আমি এটা দেখছি, আমার বাসায় তো অন্য ভাষা আমি শুনছি। আর ওখানে আপনি যখন স্ক্রিন দেখছেন, ও তো মানে ও খালি শুনছে, ও তো কারোর সাথে কথা বলছে না। সো এই জন্য আপনার ওর স্পিচ ডিলেটা বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা, ওর ভোকাবুলারিটা ওর ডেভেলপ হতে চায় না। তখন আপনার এই থেরাপি সেই থেরাপি অনেক কিছুতে একদিকে যেতে যেরকম হয়। স্পিচ ডিলেটা বেড়েছে, অন্যদিকে ADHD বেড়েছে, হ্যাঁ, অনেক রাইট আপু, বেশি। হাইপার অ্যাক্টিভিটি বেড়েছে। ইভেন একটা মজার বিষয় হচ্ছে যে হাইপার অ্যাক্টিভ বাচ্চাদেরকে ডক্টররা সাজেস্ট করেন যে স্ক্রিন দিবেন না, ওরা বাকি অন্য কিছু করবে। কিন্তু প্যারেন্টসরা দেখা যায় যে ও স্ক্রিন দিলে একটু চুপ করে থাকে, তাহলে আমি ওকে স্ক্রিন দিয়েই বসায় রাখি। বিকজ এই হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে যে সমস্ত বাচ্চারা আক্রান্ত থাকে তারা তো ভীষণ মাত্রায় চঞ্চল হয়। জি আপু, ভীষণ মাত্রায় চঞ্চল থাকে, তারা এক জায়গায় বসতে চায় না, বাসায় আসলেই মনে হবে যেন একটা ঝড় চলে আসছে, একদম এরকম একটা বিষয়। তো হ্যাঁ, এই জিনিসটা ডিল করাটা আসলে প্যারেন্টসের জন্য একটু কঠিন হয়ে যায়। তো তখন প্যারেন্টসরা একটু হাফ ছেড়ে বাঁচার জন্য হয়তো একটু স্ক্রিন দেন। তো এটা আসলে একটু ব্যালেন্সিং এর বিষয়, কিভাবে ব্যালেন্স স্ক্রিন করা টাইমটা যায়। কিভাবে কন্ট্রোল করবে বাবা মারা? যারা অ্যাডিক্টেড অলরেডি হয়ে গেছে তাদের তো এক ধরনের, আর যারা কেবল স্টার্ট করেছে স্ক্রিন দেয়া এটা এক ধরনের। এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আমি যদি বলি স্ক্রিন আপনি দেন, সেই আসছে আমি কোন বয়স থেকে কতটুকু স্ক্রিন দিবেন সেটা আলোচনা আসছি। তবে অ্যাটলিস্ট আপনার বাচ্চা যদি স্ক্রিন দেখে না খায় না, মানে একদম খাওয়াটা ওর স্ক্রিনের উপর ডিপেন্ডেন্ট, এইটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মারাত্মক একটা ক্ষতির ভিতরে আছেন আপনি, একটা ডেঞ্জার জোনে আছেন আপনি। এটা অবশ্যই আপনাকে এটা থেকে বের হয়ে আসতে হবে। বাচ্চা হ্যাঁ, আপনি এমনি খাবার দিলে খেতে চায় না, স্ক্রিন দিয়ে দিলে ও খেয়ে ফেলছে, আপনি প্লেট ভরে খাবার নিচ্ছে খেয়ে ফেলছে, কিন্তু এটার যে মারাত্মক ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখন মেজার করতে পারছি না। শর্ট টাইমে আমি আমার মানে কি বলবো যে বেনিফিটটা দেখছি, সে খেয়ে ফেলছে, কিন্তু লং টার্মে সে কতটা ক্ষতি আমি করছি সন্তানকে সেটা আমি বুঝতে পারছি না। তো প্রথমে যে বাচ্চাটা স্ক্রিনে অ্যাডিক্টেড, তার প্রথম কাজ হবে, যদি মানে বাবা মার প্রথম কাজ হবে, বাচ্চা যদি খাওয়ার সময় স্ক্রিন দেখে অবশ্যই সেটাকে ম্যানেজ করা। আপনি 14 থেকে 15 দিন একটা টার্গেট নেন যে আমি কোনোভাবে আমার বাচ্চাকে এর মধ্যে স্ক্রিন দিব না, আমি এর মধ্যে বাচ্চাকে গল্প পড়ে খাওয়ানোর চেষ্টা করব, আমি বাচ্চাকে অন্য কোনো অ্যাক্টিভিটিস করে খাওয়ানোর চেষ্টা করব যেটা বাচ্চা পছন্দ করে। হ্যাঁ, এটা অবশ্যই খুবই কঠিন একটা স্টেজ, প্রচন্ড ধৈর্যেরও খুবই। বিষয়। হ্যাঁ, ইভেন আমি এই স্টেজের মধ্যে দিয়ে গেছি, তাই আমি খুবই কনফিডেন্টলি আমি বলতে পারি যে ইট উইল ওয়ার্ক ইভেনচুয়ালি। আপনাকে প্রথমে একটু ধৈর্য ধরতে হবে। আপনি 12-14 দিন টার্গেট নেন যে এই পর্যন্ত আমি কোনোভাবে স্ক্রিন দিব না, পরে দেখা যাবে। এর মধ্যে আমার বাচ্চা যদি কমও খায়, আমাকে স্যাটিসফাই থাকতে হবে, এইরকম করে একটা করেন। বাচ্চাকে একটু মানে খাওয়ার আগে তার এনার্জিটা একটু কমিয়ে আনেন, ওকে একটু যেন ক্ষুধা হয় এরকম একটা ব্যাপারে নিয়ে আসেন, যেন মানে একটু খেলাধুলা করিয়ে ক্ষুধাটা যেন বাড়ে, ওই সময় আপনি চেষ্টা করেন ওকে খাওয়ানোর। আচ্ছা, এটা করে দেখবেন যে 10-15-12 দিন পরে বাচ্চা আস্তে আস্তে খাওয়া শুরু করছে। হয়তো প্লেট ভরে খেত না, অল্প অল্প করে খাচ্ছে, কিন্তু প্রচণ্ড রাগ দেখাবে, জিদ দেখাবে, মানুষ বলবে কি দরকার আছে, আমাদের বাচ্চা কি খায় নাই, আমাদের বাচ্চা কি বড় হয় নাই, দিয়ে দাও স্ক্রিন, বড় হলে একাই ছেড়ে দিবে, বড় হলে একাই ছেড়ে দিবে, অমুকের বাচ্চা তো স্ক্রিন দেখে খাচ্ছে, কোনো সমস্যা হয় নাই, তোমার এত কেন সমস্যা। এই জিনিসটা থেকে মানে আমাকে আমার বাচ্চার ক্ষেত্রে ডিসিশনটা নিতে হবে যে না, আমি এই ক্ষতিটা তাকে করতে দিতে পারি না। সো টার্গেট রাখতে হবে। হ্যাঁ, রাইট আপু, টার্গেট রাখতে হবে যে আমি 10-15 দিন এভাবে আমি বাচ্চাকে চালিয়ে যাব। হিসাব বলে এটা হয়ে যায় এর মধ্যেই। তো এভাবে আমরা একটু ট্রাই করতে পারি, লেগে থাকতে হবে, হ্যাঁ, কনসিস্টেন্ট থাকতে হবে যে কোনো বিষয়ে। এরপরে আপনার যে না খাওয়ার যে বিষয়টা বললেন, বাচ্চারা যে খেতে চায় না, এখানেও একটু তাদের মিল প্ল্যানটা একটু দেখতে হবে। আসলেও কি মানে বাচ্চা কি প্রপার, মানে আমি কি আমার এক্সপেকটেশনসটাকে বাড়িয়ে দিচ্ছি নাকি, যে বাচ্চারা আসলে এতটুকু খাওয়ার কথা কিন্তু আমি অনেকগুলো খাবার প্লেটে নিয়েছি সেটুকুও খাচ্ছে না নাকি, এটা একটু দেখতে হবে। আর হচ্ছে আপনার যখন আমি বড় মিল খাওয়াচ্ছি তার আগে ও কি খাচ্ছে, ও কি দেখা যায় ছোট বাচ্চারা দুধ খায়, দুধ খেলে দুধ কিন্তু খুবই ফিলিং একটা খাবার, সেটা খেলে কিন্তু আপনার পেটে মানে থাকছে, বিশেষ করে ফর্মুলা দুধ যদি সে খায়। তো ফর্মুলা দুধ যদি ধরেন আপনি 4 আউন্স দুধ তাকে খাইয়েছেন, তার একটু পরে আধা ঘন্টা পরে যদি আপনি ভাত নিয়ে যান তাকে খাওয়াতে, সে কিন্তু খেতে চাইবে না, ইজিলি ও রিজেক্ট করবে বা অল্প খেয়ে আর খাবে না। তো
তো দেখা যাচ্ছে যে ক্ষুধাটা তার অলরেডি অল্প খেয়ে নষ্ট হয়ে গেল। আর এখানে একটা বদ্ধ ধারণা কাজ করে, যেটা তো পানি, ও একটু খাইছে, ও তো পেট ফাঁকা আছে, তো মায়েরা বা আশেপাশ থেকে একটা প্রেশার থাকে বেশি করে খাওয়ানো, একটা টেন্ডেন্সি। হ্যাঁ, ঘন দুধ যেটা হয় ফর্মুলা মিলগুলো, সেগুলো কিন্তু মোটামুটি ভারী থাকে, ফিলিং থাকে। তো এই টাইমিংটা আমাদেরকে একটু দেখতে হবে যে আসলেও কোন টাইমেই হচ্ছে, আর বাচ্চা ইনাফ অ্যাক্টিভ আছে কিনা। বাচ্চা যদি ইনাফ অ্যাক্টিভ থাকে, ডক্টরসরা বলেন যে খুব একটা টেনশনের বিষয় না। যদি বাচ্চা অ্যাক্টিভ থাকে, সে যদি একটু কমও খাচ্ছে, খুব একটা টেনশনের বিষয় না। তো এইভাবে আমরা একটু মানে বাচ্চার খাওয়ার বিষয়টা দেখতে পারি। প্রথমে স্ক্রিনটা মেইন মিল নেয়ার আগে খাবারের ডিউরেশন বা গ্যাপ কতখানি হতে হয়? 2 থেকে 3 ঘন্টা মিনিমাম। মেইন মিল নেয়ার আগে? হ্যাঁ, মেইন মিল নেওয়ার আগে আপনার 2 থেকে 3 ঘন্টা হতে পারে। আবার হয় কি, আজকালকার বাচ্চারা এটা সেটা খেয়ে ফেলে। দাদুর কাছে যাচ্ছে, একটা চকলেট খেয়ে ফেললো, বা একটা আঙ্কেলের কাছে যাচ্ছে, একটা কিছু জুস খেয়ে ফেললো। সো এগুলো করে দেখা যায় যে বাচ্চাদের আসলে খাবার খিদাটাই চলে যায়, তখন তারা ওই মেইন মিলটা নিতে চায় না। খাবার নিয়ে যেহেতু আমাদের প্রসঙ্গ উঠলো, তো একটা বিষয় থাকে যে মায়েদের একটা কমপ্লেইন যে আমার বাচ্চাটা খেতে চায় না। ফার্স্ট অফ অল টেস্ট একটা বিষয়, যে ওরা সহজেই, আমি যদি একদম টডলারের কথা বলি 2 থেকে 4 বছর, দেখা যায় ওরা নতুন খাবারে অভ্যস্ত হচ্ছে, তো শুরুতে খেতে চায় না, বা দেখা যায় একটা অনীহা থাকে। তো প্রত্যেকটা বাবা মায়ের একটা কমপ্লেইন যে আমার বাচ্চাটা খেতে চায় না। এখানে তাহলে কি কি ফ্যাক্টর কাজ করছে? মানে এখানে কি বাচ্চার প্রতিদিনও কি পরিমাণ খেলাধুলা করছে, কাজ করছে, ওর অ্যাক্টিভিটি হচ্ছে কিনা, এগুলোর উপরেও কি ডিপেন্ড করে? বাবা মায়েরা কি করবে যখন তাদের সন্তান খেতে চাবে না? আচ্ছা, বাবা মায়েদের অবশ্যই এখানে ধৈর্য ধরতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, কনসিস্টেন্ট থাকতে হবে, খাবারের চেষ্টা করতে হবে, আর একটু মানে খাবারটা কী রকম হচ্ছে সেটা একটু বুঝতে হবে, যে আসলে কি একঘেয়েমি হয়ে যাচ্ছে খাবারটা, নাকি একটু ব্রেক দিব। যেমন আমার সন্তান যেটা হয়, ও মাঝে মধ্যে ভাত খেতে খেতে বোর হয়ে যায়, ও তখন বলে আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না, তখন ও 2-1 দিন একটু রুটি খায়, 3 দিনের পরে সে নিজেই আবার ব্যাক করে বলে যে ভ্যারাইটি আনা। হ্যাঁ ভাত খাবো। হ্যাঁ, রাইট আপু, ভ্যারাইটি আনা, এটা একটু ট্রাই করে দেখা যেতে পারে। বাচ্চাদেরকে আমরা একদমই অনেক সময় দেখা যায় যে পানসা খাবার দেই, একদমই মাল মশলা ছাড়া খাবার দেই, তো সেটা এত বেশি মানে আবার সল্ট আর সুগার দেওয়ার মধ্যেও কিছু রেস্ট্রিকশনস আছে, তো এগুলো না দিলে দেখা যায় বাচ্চাদের খাবারটা আসলে খুব পানসা লাগে, হয়তো তারা খেতে চায় না। তো এখানে আমরা একটু করে আপনার মরিচটা বাদ দিয়ে একটু একটু যদি স্পাইসি অ্যাড করে বাচ্চাকে একটু দেই, যেমন ধর আপনি মুরগিটা রান্না করছেন, মুরগির ঝোলে আপনি মরিচটা একটু কম দিলেন বা দিলেনই না, বাকি মশলাগুলো দিলেন, তাতেও কিন্তু একটা মানে ভালো টেস্ট আসে, স্পাইসি একটা টেস্ট আসে। তো সেইটুকু যদি বাচ্চা খায়, এটা এভাবে আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারি যে আমাদের বাচ্চা এভাবে খায় কিনা। তারপরে বা বাচ্চাদের একটা কিছু ফেভারিট থাকার কথা, হয়তো বা সে মিষ্টি পছন্দ করে, তো আপনি ডায়েটে তার একটা দই রাখেন, যদি সম্ভব হয় দই রাখলেন, সেটা একটা মানে ফিলিং ফুড হয়, যেটা বলছিলাম, স্ন্যাক্সে একটা দই রাখতে পারেন, এরকম করে। বা একটা ফ্রুটস যদি সে খেতে চায়, অনেক বাচ্চাই দেখা যায় যে ফ্রুটসটা পছন্দ করে, ভেজিটেবলস না খেতে চাইলেও ফ্রুটসটা পছন্দ করে, কারণ মিষ্টি হয়, অনেক ফ্রুট স্টক হয়। তো এরকম 1-2টা মানে ও যদি বাচ্চা খাবার নেয় যেটা মনে হচ্ছে যে না হেলদি, আমার যে একদম 3 বেলাই মানে ধরে খাওয়াতে হবে এমন না, সে যদি 3 বেলার মধ্যে থেকে 2 বেলাও মোটামুটি খাচ্ছে, আরেক বেলা একটু স্ন্যাক্স খাচ্ছে, তাতে আপনি মানে স্যাটিসফাই থাকতে পারেন। হ্যাঁ, যেমন অনেক বাচ্চারাই আছে যে খুব যে খায় তা না, কিন্তু বাবা মা স্যাটিসফাই থাকে যে না, সে অ্যাক্টিভ আছে, সে 1-2 বেলা মাছ মাংস খাচ্ছে, 1 গ্লাস দুধ খাচ্ছে, দ্যাট ইজ ওকে। হ্যাঁ, এটা যদি আমরা করতে না পারি না, তখন আমরা সবসময় যে স্ট্রেসড থাকবো, আমার বাচ্চা খায় না, আমার বাচ্চা খায় না। আরেকটা বিষয় হচ্ছে, আমার বাচ্চা খায় না, এই বিষয়টা এই সামনে বলা যাবে না বাচ্চার সামনে, কারণ ওইটা যখন আমরা বলবো নেগেটিভলি, আমরা যখন বলবো, তখন ও খাবার দেখলেই মনে হবে যে আরে আমি তো খাই না, তখন ওর বডি ওভাবে রিয়াক্ট করবে যে আমি ভিতরে খাবার নিব না, নেগেটিভটা ও ক্যাচ করবে আগে। হ্যাঁ, রাইট। নেগেটিভ যদি আমি ওর সামনে বা ওর নানুর সামনে বা এসে সামনে, ওর সামনে ওর নানুর সাথে আমি শেয়ার করছি আমার বাচ্চা কিছু খায় না, সারাদিনটা খায় না, সারাদিনটা খায় না, তখন ওর মানে মাথায় অটোমেটিক্যালি কাজ করবে আমি তো খাই না, আমি তো খাবো না। হ্যাঁ, সো এই কথাটা বলা যাবে না বাচ্চার সামনে যে ও খায় না। এরকম করে একটু ম্যানেজ করতে হবে খাওয়ার বিষয়টা। তো ধৈর্য, ভ্যারাইটি, এই সব কিছু হচ্ছে বাচ্চার খাবারের ক্ষেত্রে পজিটিভ রিএনফোর্সমেন্ট, যে মানে নেগেটিভটা না বলা, ও খেলে সেটাকে একটু প্রশংসা করা, বা তুমি খেয়েছো, তুমি স্ট্রং হচ্ছ, এইভাবে একটু চেষ্টা করে দেখতে হবে যেন বাচ্চা খায়। তো স্ক্রিন টাইম, খাওয়া, এই দুটো যেরকম যে কোনো প্যারেন্টের জন্য অনেক বেশি ডেঞ্জার জোন মনে হয়, যে এই দুইটাই তাদের বাচ্চাদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আরেকটা বিষয় হচ্ছে, এখন দেখা যায় যে যেহেতু স্ক্রিন টাইমের কথা আসলো, খাবারের কথা আসলো, বাচ্চারা অনেক বেশি জেদি হয়, অনেক জেদ দেখায়।
এদের সেটা ডিভাইস রিলেটেড হতে পারে যে এটা লাগবে মানে এটাই, আমি এখন ফোন ছাড়া কোনো কিছু করব না, বা এটা খাবো না মানে খাবোই না। তো প্যারেন্ট হিসেবে যদি আমি একদম নিউলি প্যারেন্টের কথা বলি, তারাও তো প্রথম বাবা মা হয়েছে হ্যাঁ, সন্তানের right. সাথে। তো তারা কিভাবে এই সময়টার সাথে কোপ আপ করবে, বাচ্চার রাগটা কিভাবে হ্যান্ডেল করবে? আচ্ছা, বাচ্চার রাগ বা ট্যান্ট্রাম, এটার আগে আমি একটু বলি জিনিসটা কি। ট্যান্ট্রাম বা রাগ হচ্ছে কি, এটা হচ্ছে একটা আপনার বিহেভিয়ারাল আউটকাম। মানে সে একটা ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে ইমোশনটারই একটা আউটকাম। ইমোশনের সাথে তার একটা বিলিফ থাকে। যেমন আপনি যেটা বললেন যে একটা কিছু না পেলেই বাচ্চা কান্নাকাটি করে, লাইক সে একটা চকলেট পাচ্ছে না, সেটা নিয়ে সে কান্নাকাটি করছে। কারণ কি, চকলেট পায়নি, এটা তার একটা কষ্টের কারণ। আর তার মধ্যে বিলিফটা কাজ করছে যে মানে লাইক ইট ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আমার লাইফে আর কিছু নাই, এই চকলেটটা আমাকে এখন পেতেই হবে। সো এই যে দুটো ইমোশন, এই দুটো ইমোশনটাই সে ট্যান্ট্রাম আকারে জাস্ট আউটবার্স্ট হয় তার মধ্যে। ওকে, তো যে কোনো রাগটা যখনই বাচ্চা করছে, সে যেই ইমোশনটাকে সে প্রকাশ করছে তার পিছনে কিন্তু একটা তার বিলিফ থাকে। তো যেটা হয় যে 1.5 থেকে 2 বছরের আগ পর্যন্ত আমরা মানে আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপই করে না যে তারা এই ইমোশনগুলোকে ম্যানেজ করবে, কোনো লজিক বুঝবে। হ্যাঁ, যেমন কারণ আছে, দেখবেন যে একটা ফেজ যায়, সেটাকে বলা হচ্ছে ট্রেডিবল 2 থেকে 4 বছর বা 1.5 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের মধ্যে। কারণ হয় কি, এই সময় বাচ্চারা আপনার সম্পূর্ণভাবে কথা বলা শিখে না, কিন্তু তারা ডিমান্ড করতে থাকে যে আমার ওইটা লাগবে, আমার এইটা লাগবে। তো বাবা মাকে বুঝাতে পারে না, এখানে একটা ফ্রাস্ট্রেশন বাচ্চার মধ্যে কাজ করে। যখন বাবা মা বুঝে না, ফ্রাস্ট্রেটেড ফিল করে, তখন সে তার এই আউটবার্সটা হয়, ট্যান্ট্রাম হয়। তো এরকম আর কি কিছু জিনিস কাজ করে। আবার একটু বড় হলেও যেটা হয় এরকম হয় যে এখানে স্ক্রিন টাইম একটা বড় বিষয়। স্ক্রিন টাইম বেশি থাকলে বাচ্চাদের মধ্যে এই রাগ জিদের ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, তো আসে যে বাচ্চারা নর্মাল অতটা এখনও স্ক্রিন টাইম পাচ্ছে না, আমি ধরে নিচ্ছি, এরকম একটা বাচ্চার ক্ষেত্রে কি করা যায় হ্যাঁ ট্যান্ট্রামটাকে ম্যানেজ করার জন্য? প্রথমে হচ্ছে যে বাচ্চাদের কিছু ট্রিগার থাকে, এটা ফিজিক্যাল কিছু ট্রিগার থাকে, এটা একটা মা বুঝেই যান। লাইক সাম বেসিক চেক, সে কি ঠিকমতো খেয়েছে কিনা, মানে সে এখন খিদা লেগে আছে কিনা, তার হাইজিন প্রপার আছে কিনা, সে কি পটি করে দিয়েছে কিনা, হ্যাঁ এরকম হলে, বা তার ড্রেসটা কমফোর্টেবল কিনা, এরকম হলে বাচ্চারা একটু ইরিটেটেড হয়ে যায়, তখন হয়তো ট্যান্ট্রাম শো করে। এটা বাদে যেটা হয় যে আরও কিছু ট্রিগার্স থাকে যে জানি আমার বাচ্চা এমন করবে। বাসার সামনে দোকান আছে, দোকানের সামনে দিয়ে গেলে বাচ্চা একটা চকলেটের জন্য কান্না করবে, এটা একটা মানে আমি জানি যে আমার বাচ্চা করবেই। সো তখন আর কি বাচ্চাকে একটু আগে থেকে ডাইভার্ট করা যে ওকে তুমি এখন চকলেট পাবা না, তুমি পরে চকলেট পাবা, বা আগে থেকেই তাকে চকলেট হোক বা অন্য কিছু হোক তাকে ওইটা দিয়ে ডাইভার্ট করা যে আমরা এখন চকলেট চাইবো না, আমরা বাসায় গিয়ে কিন্তু একটা মজার খেলা খেলবো। এভাবে একটু বাচ্চাকে আগে থেকে ডাইভার্ট করা, রাইট, ডাইভার্টটাও করতে হবে। আর আগে থেকে একটু বুঝাতে হবে। তারপরেও অনেক সময় হয়ে ওঠে না, মাঝে মধ্যে বাচ্চা ট্যান্ট্রাম করবেই। তো সেই সময় যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে বাবা মাকে শান্ত থাকা। এখানে যদি বাবা মা সবচেয়ে বড় ভুলটা করে যে ওকে আমার শিখাতে হবে, এত রাগ করলে চলবে না, একদম মানে 2-4 বছরের বাচ্চাকে একদমই লাইফ লেসন সব তখনই দিতে হবে, এরকম একটা এক্সপেকটেশনস চলে আসে বাবা মার মধ্যে। তো সেটা না করে বাবা মাকে অবশ্যই এখানে ঠান্ডা থাকতে হবে। কারণ হচ্ছে 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে বাচ্চা রেগে আছে, আপনিও যদি তখন রাগ দেখান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, আপনিও রেগে গেলেন, বাচ্চাও রেগে গেল। সো সিচুয়েশনটা খুব মানে খারাপ হয়ে যাবে। আপনার বাচ্চা তো আসলে আপনাকে এম্বারেস ফিল করার জন্য সুপার মার্কেটে কান্নাকাটি করে না, ও জানে না যে কিভাবে এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটাকে হ্যাঁ ও ডিসঅ্যাপয়েন্টটা নিতে পারে না। ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা আমরা বড়রাও তো অনেক সময় নিতে পারি না, অ্যাডাল্টহুডেও তো আমরা অনেক সময় নিতে পারি না অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তো আমরা কিভাবে এক্সপেক্ট করি যে একটা 2-4 বছরের বাচ্চা পারবে? সো এই জন্য তখন নিজের মাথা একটু ঠান্ডা রাখতে হবে যে না, আমার বাচ্চাটা বুঝছে না, আমি ওকে একটু হেল্প করি কিভাবে ও এই ফ্রাস্ট্রেশনটা থেকে বের হতে পারে। এই চিন্তাটা যদি আমার থাকে তখন মার জন্য বা বাবার জন্য একটু ইজি হয়। আরেকটা কারণ হচ্ছে আপনার বাচ্চা রাগ করছে, এই জন্য আপনিও যদি ওর উপর রাগ করেন, ও কিন্তু আপনার থেকে শিখছে যে রাগ দেখালে রাগই করতে হয়। সো পরবর্তীতে কিন্তু আপনার বাচ্চা কিন্তু আপনাকে কথা শুনে আপনার কাছে শিখে না, আপনার কী করছেন সেটা দেখে সে শেখে। সো সে যখন দেখছে যে আপনি তো রাগের বিপরীতে রাগই করছেন, তখন সে বড় হলে ওই রাগের বিপরীতে রাগই করা শিখে। সো আপনি যদি চান যে আপনার বাচ্চা শান্ত হবে, মানে কাম মাইন্ডেড হবে, তাহলে আসলে আপনাকে ওই রাগের মুহূর্তটা তো আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। তো এইটা হচ্ছে আসলে মূল বিষয়। এখানে আমার বিলিফটা একটু চেঞ্জ আনতে হবে। মানে ধরেন যে একটা অ্যাকশন হলো, আপনার বাচ্চা গ্লাসটা ভেঙে ফেললো, হ্যাঁ একটা অ্যাকশন সে করে ফেলছে, এটার কনসিকোয়েন্সেস ডিপেন্ড করবে আপনার বিলিভের উপর। যেমন হয় আপনি রেগে তাকে 2টা চড় লাগাতে পারেন,
কারণ কেন সে ভাঙলো, যে হ্যাঁ বা আমি এখনই শিখাতে হবে, না হলে তো সে হবে না, এরকম একটা কনসিকুয়েন্সেস হতে পারে। আবার আপনার বিলিফটা যদি এমন থাকে যে আচ্ছা ও ফেলেছে, ভেঙে দিয়েছে, এখন আমি না বলে আমি এটাকে পরে বুঝিয়ে বলবো, ও নিজেও গিল্টি ফিল করছে, তখন যদি আপনার বিলিফটা এমন হয় তখন কিন্তু আপনার কনসিকুয়েন্সেসটা চেঞ্জ হবে। আপনি কিন্তু তখন তাকে মাইল লাগাবেন না, তখন তাকে হয়তো দূরে সরিয়ে সেফ প্লেসে নিয়ে গ্লাসটা ক্লিন করে তারপর তার সাথে আপনি বুঝাবেন যে ঠিক আছে এটা উচিত হয় নাই, এরকম জিনিসটা। হ্যাঁ, সো এই যে রাগের বিষয়টা যেটাই আসে, যে অ্যাকশনটা আমার হচ্ছে, আমি কি কনসিকুয়েন্স ওখানে করব সেটা অবশ্যই আমার বিলিভের উপর ডিপেন্ড করবে। সো আমার বিলিভ সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে এখানে। ওকে, বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে নর্মাল বাচ্চাদের কথা আমরা বলছিলাম, কিন্তু যারা এই যে ADHD-তে আছে, হাইপার অ্যাক্টিভিটি, ওরা তো বোঝালেও বোঝে না। আর আপনি এটার এগেইনস্টে যেটা বললেন যে বাবা মাকে অনেক বেশি শান্ত থাকতে হবে, তাদের বুঝতে হবে যে বাচ্চাদের আসলে 1.5-2 বছরের ওই সময়টা থাকে না যে তারা ক্যাচ করবে তারা কি করছে বা এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে। আমি অনেক প্যারেন্টস এরকম দেখেছি, অনেক, যে 2-3 বছরের বাচ্চাকে বলছে তোমাকে বাসায় বলেছি না এটা করবা না, তুমি এটা কেন করলা, আউটবার্স্ট হয়ে যায় বাচ্চাদের উপরে। তো বাচ্চাদের আসলে কোন সময়টা থেকে তারা বুঝতে শেখে, মানে তাদের মধ্যে এই ফিলটা তৈরি হয় যে না এটা মেবি আমি ভুল করছি, বা তারা একটা অ্যাডভাইস নিতে শেখে, এটা কোন বয়সে হয়? আচ্ছা, আমি যেটা বলছিলাম আসলে আপু, 2 বছর বয়সের আগ পর্যন্ত বাচ্চারা আসলে লজিক বুঝে না, কিন্তু 2-এর পর থেকে যখন 3 হয় 4 হয় তখনই দেখবেন বাচ্চারা, নর্মাল একটা বাচ্চা মানে ঠান্ডা হতে থাকে, কারণ সে তখন তার ভাষা প্রকাশ করতে পারে, বাবা মা কী বলতে চায় সেটা বুঝতে পারে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, তো আমরা ধরে নিতে পারি যে 4 থেকে 5-এর মধ্যে গেলেই বাচ্চারা এই জিনিসগুলো শিখতে পারে, ম্যানার্স শিখতে পারে, বাবা মা যা বলছে সেটা নিতে পারে। তো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাবা মায়ের, সেটা হচ্ছে বাচ্চাকে কারেক্ট করার আগে তার সাথে কানেকশন বিল্ড আপ করা। এটা খুব জরুরি একটা বিষয়, যেটা আমরা মিস করে চাই। আমরা অলওয়েজ প্যারেন্টরা চাই যে কোথাও গেলে আমার বাচ্চা টিপটপ থাকবে, বসতে বললে বসবে, দাঁড়াতে বললে দাঁড়াবে, খেতে বললে খাবে, তাহলে আমি গুড প্যারেন্ট হব, আমি পারফেক্ট প্যারেন্ট হব, এরকম একটা মানে স্টেরিওটাইপ একটা চিন্তা আমাদের মাথায় কাজ করে। তো এখান থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। আমার চিন্তা করতে হবে সে একটা বাচ্চা, সে দুষ্টামি করতেই পারে, সোফাতে সে লাফাতেই পারে, সে হয়তো একটু দুষ্টামি করতেই পারে, আমি এখানে মানে এম্বারেস ফিল করব না। আর যেটা করতে হচ্ছে সবসময় কারেকশন না করে আগে তার কানেকশনের উপর টাইম দিতে হবে। আমাকে 80% টাইম আমার বাচ্চার সাথে রাখতে হবে টু মেক কানেকশন, যে আমি ওর সাথে খেলাধুলা করব, খেলায় ছলায় ছলে তাকে বুঝাবো, রোল প্লে করব, আমার টয়টা তোমার টয়টা ভেঙে গেলে কেমন লাগে বলো, এই যে ওর মধ্যে খারাপ লাগবে, এই জিনিসগুলোকে বোঝানো, এগুলো খেলায় খেলায় আমরা ওকে বুঝাবো। আপনার বাচ্চা আজকে একটা বাসায় গিয়ে কিছু একটা খারাপ কাজ করলো, যেটাতে আপনি অ্যাশেমড ফিল করলেন, আপনার বাচ্চা হয়তো একটু গিল্টি ফিলিংসে ভুগছে, তো তখনই আপনি ওকে বকা দিলে আসলে সে তখন বকা নেওয়ারই থাকে না, কারণ ট্যান্ট্রাম করলে বা রাগ হয়ে থাকলে আসলে ইন্টেলিজেন্স তখন আর কাজ করে না মানুষের মধ্যে। সেটা আমাদের মধ্যেও হয়, কিন্তু আমরা যখন খুব বেশি উত্তেজিত হয়ে যাই, রেগে যাই, আমরাও কিন্তু লজিক্যাল করি না। বাবার খুব খুশিও যদি হয়ে যায়, অনেক সময় আছে না যে খুশি হয়ে আমরা এমন কিছু একটা প্রমিস করে ফেলছি যেটা সামনে রাখতে পারলাম না, আবার রাগ করেও কিন্তু সেম জিনিসটাই হয়। বাচ্চাদের ক্ষেত্রেও তখন যদি রেগে থাকে বা গিল্টি ফিলিংস থাকে, তখন তাকে আসলে কিছু বুঝালে সে বুঝতে হয়তো চায় না। পরবর্তীতে যখন আমার তার মানে বাচ্চা মাথা একটু ঠান্ডা হয়, পরে দেখা যায় যে তখন তার সাথে কানেকশন মেক করে করে আমি যদি তাকে বুঝাই যে ওই আঙ্কেলটার বাসায় গিয়ে যে এরকম এরকম হলো, এটা কি রাইট হলো কি না, তখন দেখবেন যে সে আস্তে আস্তে নিজেই বুঝে। একবার দুইবারে না হোক, কয়েকবার আপনি কনসিস্টেন্টলি এটা চালিয়ে যান, আস্তে আস্তে সে বুঝতে পারবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য অ্যান্ড কনসিস্টেন্ট থাকা। ওয়ার্কিং উইমেনদের ক্ষেত্রে যেটা হয়, তারা সারাদিন অফিসের একটা প্রেশার নেয়, বাসায় আসে, বাসায় এসে শুধু তো সন্তান না, তাদের পুরো পরিবারটাকেই দেখা যায় ওয়ার্কিং উইমেনদের হ্যান্ডেল করতে হয়। যদিও এখন এই কনসেপ্টটা অনেক বেশি ডেভেলপড, যে এখন বাবারা বা পুরুষরা তারাও এখন অনেক বেশি কি বলবো এটাকে, এমপ্যাথি বলবো বা সিম্প্যাথেটিক্যালি বলবো, তারা এখন হেল্প করে বা তারা চায় যে একটু ওর প্রতি স্ট্রেসটা একটু কমুক। তো সেক্ষেত্রে ওয়ার্কিং উইমেন যখন বাসায় আসবে, অলরেডি সে ফ্রাস্ট্রেটেড, অলরেডি তার মধ্যে অনেক বেশি কাজ করছে অন্য বাইরের গার্ডসগুলো, সেক্ষেত্রে বাচ্চাকে কতটা ধৈর্যের সাথেই বা সেই মা হ্যান্ডেল করবে, এক্ষেত্রে মায়েদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, আসলে আপু ওয়ার্কিং ওম্যানদের জন্য খুবই স্ট্রেসফুল একটা টাইম, কারণ অফিসের স্ট্রেস তো আছে, বাসায় আসার সময় যে বিশেষ করে ঢাকা শহরে রাস্তায় যেই মানে ধকল তাদেরকে পার হতে হয়, সেটা খুব বেশি এনার্জি ড্রেইনিং হয়। হ্যাঁ, এনার্জিটা আমাদের খেয়ে ফেলে খুব।
তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, ওই যে আমি যেটা বলছিলাম যে আগে থেকে তাকে একটু মাইন্ডসেট করে রাখতে হবে যে হ্যাঁ, এখন আমি বাসায় যাব, আমার বাচ্চাটা আমার জন্য অপেক্ষা করছে, আমার তাকে সময় দিতে হবে। আমি এখন এমনও হয় যে বাচ্চা, আপনি কলিং বেল বাজালেন, সাথে সাথে একদম চলে আসলো, আপনাকে একটু ফ্রেশ হওয়ারও টাইম দিল না, এটাও কিন্তু হয় মায়েদের সাথে। হ্যাঁ, তো তখন আমাকে একটু মাইন্ডসেট রাখতে হবে যে না, আমার বাচ্চাটা তো আমাকে পায় নাই, সারাদিন ও মিস করেছে আমাকে, আমি এখন একটু 10টা মিনিট ওকে টাইম দিই, বা ও কি কোনো কিছু বলতে চাচ্ছে কিনা আমি 5 মিনিট ওর কথাটা শুনে নেই, তারপর আমি ওর থেকে একটু এক্সকিউজ হয়ে আমি একটু ফ্রেশ হয়ে আসলাম। এটা একটা বিষয়, মাইন্ডসেটটা আমার আগে থেকে রাখতে হবে। আর আমরা একটু প্ল্যান করতে পারি। হ্যাঁ, ওয়ার্কিং ওমেনদের জন্য খুব জরুরি বিষয় হচ্ছে প্ল্যানিং করা, বিকজ তারা টাইম ম্যানেজমেন্টে বেশি সমস্যা ফেস করেন। সো প্রতি উইকে আমি একটু ঠিক করে ফেললাম যে আমি আজকে বাচ্চার সাথে কী খেলা করব। হ্যাঁ, একদিন ধরেন শুক্র শনিবার যদি আমার ছুটি থাকে, আমি শনিবার দিন প্ল্যান করলাম যে রবিবার দিন আমি ওর সাথে ড্রয়িং করব, সোমবার দিন আমি ওর সাথে ক্রাফটিং করব, মঙ্গলবার দিন আমি ওর সাথে একটা গল্প বলবো, এরকম করে, বা একটা রোল প্লে করব, এরকম করে আমি একটা রুটিন করে ফেললাম। তাহলে মানে আমরা অফিসের কাজ হোক, বাসার কাজ হোক, যেভাবে আগে থেকে মাইন্ডসেট করি, বাচ্চাও একটা দায়িত্ব, হ্যাঁ, মানে একটা সেভাবে to-do আমাদের list আগে আমরা করে থেকে ফেলবো। প্ল্যানিং করতে হবে। হ্যাঁ, ওকে, রাইট, একটা প্ল্যানিং আমি করে ফেলবো। তাহলে না আপনাকে বাসায় এসে চিন্তা করতে হবে না, আচ্ছা আজকে আমি কি করব, মানে এই চিন্তার পিছনে আপনার সময় দিতে হবে না, আপনার প্ল্যান থাকলো যে না, আমি জানি আজকে আমার ড্রয়িং করার কথা, বাচ্চার সাথে আমি ড্রয়িং করব। সো এটা একটা কাজ হতে পারে। আর অবশ্যই এখানে দায়িত্ব ভাগাভাগি করে নেওয়াটা খুব বেশি জরুরি বিষয়। বাবাকে অবশ্যই এখানে একটু সিম্প্যাথেটিক হতে হবে, বাবার কে কিছু দায়িত্ব অবশ্যই নিতে হবে। যদি মা কিচেনের কাজটা করছেন, অবশ্যই বাবা একটু হোমওয়ার্কের কাজটা দেখতে পারেন, বাচ্চার হোমওয়ার্কের বিষয়টা দেখতে পারেন। বা কখনো মানে ছুটির দিন হলে বাবা একটু বাচ্চাকে সময় দিলেন, অবশ্যই এটা অবশ্যই খুবই প্রয়োজনীয় একটা বিষয়। ছুটির দিন বা বাবার যত কাজই থাকুক, মার যত কাজই থাকুক, বাচ্চার জন্য মাস্ট একটা টাইম তাকে রাখতেই হবে। আবার মায়েদের এই ফ্রাস্ট্রেশনটা থেকে বের হওয়ার জন্য কিছুটা সময় মাকে নিজের মতন টাইম স্পেন্ড করতে দিতে হবে, যে সামটাইম যে তুমি যা একটু হেঁটে আসো, আমি বাচ্চাকে রাখছি। হ্যাঁ, এরকম একটা বিষয়, বা মা যেটা করতে পছন্দ করে সেরকম একটা বিষয়। এখানে আপু আমি আরেকটা কথা বলতে চাই, সেলফ কেয়ার একটা জরুরি বিষয় মায়েদের জন্য। হ্যাঁ, এটা মানে কেন জরুরি? কারণ আপনি যদি এমটি হয়ে যান, তাহলে তো আপনি আর কাউকে কিছু দিতে পারবেন না। আপনার ব্যাংক ব্যালেন্স যদি অনেক থাকে, তখন আপনি মানুষকে দিতে পারবেন। আপনার ব্যাংক ব্যালেন্স যদি একদম কম হয়ে যায়, তখন কিন্তু আপনি মানুষকে হেল্প করতে পারবেন না। সো ওই রকমই আর কি বিষয়টা। সেলফ কেয়ারটা মায়েদের জন্য জরুরি দরকার, এটারও একটা টাইমিং থাকতে হবে। কিন্তু আমাদের বুঝতে হবে কোন কাজগুলো আমাদের সেলফ কেয়ার। আমরা সেলফ কেয়ার আর সেলফ ইন্ডালজেন্স এই দুইটা কাজ একটু গুলিয়ে ফেলি। যেমন আমরা মনে করি নেটফ্লিক্সে বিঞ্জ ওয়াচ করা আমার সেলফ কেয়ার, কিন্তু নেটফ্লিক্সে আপনি যখন একটার পর একটা সিরিজ দেখে যাবেন, এটা কিন্তু খুবই এনার্জি ড্রেনিং একটা কাজ। হ্যাঁ, আপনি রাতে দেরি করে ঘুমাবেন, আপনি সকালে দেরি করে উঠবেন, আপনার দিনটা সারাদিন টায়ারিং থাকবে, মানে ঢুলু ঢুলু চোখ হয়ে থাকবে। সো এটা কিভাবে মানে হয়? হ্যাঁ, এটা এনার্জি কিন্তু আপনার ড্রেইন করছে, এটা কিন্তু এনার্জি আপনাকে দিচ্ছে না। আদারওয়াইজ আপনি যদি নিজেকে ঘুমটাকে প্রায়োরিটি দেন যে না, আজকে আমি একটু আর্লি ঘুমাবো, সেটা হবে আপনার সেলফ কেয়ার। বা আপনি একটু হাঁটতে যাবেন, আপনার বডির একটু টেক কেয়ার করবেন, সেটা হবে হচ্ছে সেলফ কেয়ার। হ্যাঁ, এই জিনিসটা একটু আমাদের বোঝার সমস্যা আছে। আমরা অনেক সময় মনে করি কি, আমি ফেসবুকে শাড়ির লাইভ দেখতে পাচ্ছি না, আর তো কাজের প্রেশার আমার, সো আমি সেলফ কেয়ার করতে পারছি না। কিন্তু আসলে ফেসবুকে শাড়ির লাইভ আমি জানি না কতটুকু উপকার দিচ্ছে আপনাকে, আপনার টাইমে কতটুকু, মানে যখন আপনার কাছে একটা বড় দায়িত্ব আসে, আপনার সন্তান একটা বড় দায়িত্ব আপনার, সো সেই দায়িত্বটা যখন বেশি, আপনার প্রত্যেকটা সময়ের মূল্যও কিন্তু তখন বেশি হয়ে যায়। সো একটা শাড়ির লাইভ দেখা বা একটা ভাইরাল নিউজ দেখা আপনার কাছে তখন কতটা গুরুত্বপূর্ণ, তা সেটা না করে আপনি যদি একটু নিজের সেলফ কেয়ার করেন, বা বডির কেয়ার করেন, বা স্পিরিচুয়াল কেয়ার করেন, আপনি একটু সলাত আদায় করেন মনোযোগ দিয়ে, আপনি একটু কোরআন পড়েন, আপনি একটু জিকির করেন, সেইটা বরঞ্চ আপনাকে মানসিক শান্তি দিবে। হ্যাঁ, রাইট আপু। তো আমরা আমাদের পডকাস্টের একেবারেই শেষ সময়ে এসে পৌঁছেছি। যদিও ইট ওয়াজ এ ভেরি নাইস টকিং উইথ ইউ, এবং টপিকটা অনেক সুন্দর ছিল, তারপরেও আমরা তো সময়ের কাছে আসলে বাধা। তো আপনি প্যারেন্টদের, নট অনলি মাদার, ফাদার ইনক্লুডেড, আপনি প্যারেন্টদের জন্য আপনি কী অ্যাডভাইস দেবেন বাচ্চাদেরকে হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে? আচ্ছা, প্যারেন্টদের জন্য একটা বড় অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে অবশ্যই বাচ্চাদেরকে স্ক্রিন থেকে একটু দূরে রাখার চেষ্টা করেন। কারণ এটা পরবর্তীতে যে কোন দিকে যাচ্ছে, সেটা হয়তো আমরা যারা এখন অল্প অল্প করে স্ক্রিনে অ্যাডিক্টেড আছে, সেটা থেকে আমরা বুঝতে পারছি না। বাচ্চাকে একটু কোয়ালিটি টাইম দেন। আর বাচ্চার কাছে এমন একটা ফুল হয়ে ওঠেন আপনি, যেন আপনাকে বাচ্চা দেখলেই পছন্দ করে। আপনি সবসময় কারেকশন না করে বাচ্চার কাছে একটা
প্রিয় বস্তু হয়ে যান, যেন আপনাকে দেখেই সে উৎফুল্ল হয়। কারণ বাচ্চা এক সময় বড় হয়ে যাবে, হ্যাঁ, থাকবে কিন্তু শুধু এই স্মৃতিগুলো। সো বাচ্চার সাথে একটু সুন্দর সুন্দর স্মৃতি আপনারা বানানোর চেষ্টা করেন। স্ক্রিন বাদেও আরও কিছু বাচ্চাদেরকে এক্সপ্লোর করানোর চেষ্টা করেন, সো দ্যাট আপনার বাচ্চার ক্রিয়েটিভিটিও এক্সপ্লোর হয়, প্লাস আপনার সাথেও একটা সম্পর্ক ভালো হয়। এই তো আপু, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপু, অনেক চমৎকার একটা আড্ডা হলো। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আনসাদাকিল্লা আপু। প্রিয় দর্শক, আজকে আমরা চেষ্টা করেছি এমন সব টপিক নিয়ে আসার যেগুলো খুবই সমসাময়িক এবং এই বিষয়গুলোর মধ্য দিয়ে আসলে সব প্যারেন্টসই যায়। তো আজকের পডকাস্টে রয়েছে অনেক বেশি টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনারা ইউজ করে আপনাদের সময়টাকে আরও বেশি ইউজফুল করতে পারবেন। পরবর্তী এপিসোডে দেখার আমন্ত্রণ রইল, সেখানে কথা বলবো আমরা আরও এরকম গতানুগতিক এবং প্রয়োজনীয় কিছু টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং দেখতে থাকুন মা পডকাস্ট।